বলছেন এসব আন্টি? এত কিছু হয়ে গেছে রাশেদের উপর দিয়ে, আমি তো কিছুই জানি না। কেন, রাশেদ তোমাকে কিছু বলেনি? না তো, কিছুই বলেনি আমাকে। এত কষ্ট করেছে রাশেদ আপনাদের জন্য, আর আমি কিছুই জানি না। হুম, ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিলাম। আমাদের কথা ভেবে ওর নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। অনেকদিন দেখেছি রাতে একা একা কাঁদতে, কিন্তু আমি দেখেও কিছু করতে পারিনি। আমার করার মতো কিছুই ছিল না। এসব বাদ দেন আন্টি, এখন তো সব ঠিক হয়ে গেছে। এসব ভেবে আর কষ্ট পেয়ে লাভ নেই। হুম, তাই তো, আর কষ্ট পাই না, সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি রে, এতক্ষণ কই ছিলি? কত বাজে দেখছিস? আলামিনদের সাথে দেখা করতে গেছিলাম। কত আর বাজে, 9টার মতো। ঘড়ি কি দেখছিস, নাকি না দেখেই বলতেছিস? মার কথা শুনে ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে খেয়ালই রাখিনি। আসলে বুঝতে পারিনি। তোমরা খাওয়া দাওয়া করেছো? না, তোকে রেখে কি করে খাবো? তাছাড়া অনিতাও খেতে চাইলো না, বলল তুই আসলেই নাকি খাবে। ওহ, ঠিক আছে, তাহলে অনিতাকে ডাক দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। অনিতা মার সাথেই ঘুমিয়েছে, আমি আর রাকিব একসাথে ঘুমিয়েছি। সকালবেলা আগেই ঘুম থেকে উঠলাম। মাকে বলে রেখেছিলাম আগেই যেন ডাক দেয়, তাড়াতাড়ি যেতে হবে। দেখলাম অনিতাও এখনো ঘুম থেকে ওঠেনি। কিছুক্ষণ পর মাকে দিয়ে অনিতাকে ডাক দেওয়ালাম, দেরি হয়ে যাচ্ছে। সবাই মিলে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর রেডি হয়ে অনিতাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় সাবধানে যাস বাবা। হুম, তোমরা ভালোভাবে থেকো, আর কোনো কিছু লাগলে বলো কিন্তু। ঠিক আছে, এখন থেকে বলবো। আন্টি ভালো থাকবেন, আর বিয়ের আগের দিন আমি গাড়ি পাঠিয়ে দিব, যাবেন কিন্তু। হুম মা, যাব। তুমি চিন্তা করো না, সাবধানে যেও কেমন। রাকিবকে দেখলাম তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে বাকি রইল না রাকিব কি বোঝাতে চাচ্ছে। কিছু টাকা দিলাম, এই টাকাগুলো নে, কিছু কিনে খাস, আর মাকে দেখে রাখিস। আর শুনলাম অনেক দুষ্ট হয়ে গেছিস, দুষ্টুমি না করে মন দিয়ে পড়াশোনা কর। হুম ভাইয়া, বলে দিল এক দৌড়। তারপর মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর রাশেদ গাড়ি থামাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? গাড়ি থামাতে বলছো কেন? আমি বললাম তুমি থামাও। ঠিক আছে, আর একটু সামনে গিয়ে দাঁড় করাই। হুম, বুঝতে পারছি না অনিতা কি এমন বলবে যে গাড়ি থামাতে বলছে। একটু পর একটা নির্জন জায়গায় গাড়ি থামালাম। বলো কি বলবে? তুমি এত স্বার্থপর কেন? কেন, আমি আবার কি করলাম তোমার সাথে? কি করনি? তোমার বাবা মারা গেছে, এটা আমাকে এতদিন বলনি কেন? আরে এসব কথা তুলছো কেন? বাবা তো অনেক আগেই মারা গেছে, এসব বলে কি লাভ? চলো, দেরি হয়ে যাচ্ছে। কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, যা বলছি ভালোভাবে উত্তর দাও। কি উত্তর দেব? হ্যাঁ, বাবা তো আমার মারা গেছে, এখানে তোমাকে কি বলবো? তাছাড়া এর আগে তো অনেকবার বলতে চেয়েছি। শুনছো কখনো আমার কথা? এখন এসব কথা তুলছো কেন? সরি রাশেদ, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। কিছু তোমাকে বুঝতে হবে না। আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি, ভালোবাসলে কখনো অবিশ্বাস করতে না। আমি অনেক বড় ভুল করেছি রাশেদ, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলে কি সব শেষ হয়ে যাবে? আর 4 দিন পরে তোমার বিয়ে, ভুলে যাও না কিন্তু। সো এইসব পাগলামি বাদ দিয়ে চলো বাড়িতে যাই, অনেক কাজ পড়ে আছে। অনিতা আর কিছু বলল না, গাড়িতে উঠে বসলো। আমি আবার গাড়ি চালাতে লাগলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। রাগ কি শুধু ওরই আছে? আমি কতবার বলার চেষ্টা করলাম, তখন শুনলো না। আজ আসছে অধিকার ফেলাতে। দুপুরের দিকে অনিতাদের বাড়িতে পৌঁছালাম। তারপর আঙ্কেল আন্টির সাথে কথা বলে
সোজা রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আন্টি খাওয়ার জন্য ডাকলো। খেতে গিয়ে দেখলাম অনিতা আসেনি খেতে। আমি বসে খাওয়া শুরু করলাম। তোমার পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে আঙ্কেল। তোমার মা আর ভাইকে আসতে বলেছো তো? বলেছি, বিয়ের আগের দিন আসবে। ও তাই নাকি? খুব ভালো লাগলো শুনে। আচ্ছা রাশেদ ভাইয়া, অনিতাপুর কি কিছু হয়েছে নাকি? নিশিতার কথা শুনে চমকে উঠলাম। নিশিতা আঙ্কেল আন্টির সামনে কি বলতেছে। তারপর নিজেকে কন্ট্রোল করে বললাম, কেন, কি হবে? আসার সময় তো ভালোই ছিল, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আসার পর থেকে কারোর সাথে ভালো করে কথা বলছে না, আবার খেতে ডাকলাম তাও আসলো না, তাই বললাম আর কি। হয়তো জার্নি করে এসেছে, তাই এমন করছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, এসব বাদ দিয়ে তোমরা খাও, আমি অনিতার রুমে গিয়ে খাবার দিয়ে আসবো না। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আমি তো বুঝতে পারছি অনিতা কেন খেতে আসেনি। হঠাৎ অনিতা আমার বাবার কথা শুনলো কিভাবে? হয়তো মা বলেছে, এই জন্যই আমি অনিতাকে নিয়ে যেতে চাইনি। যাই হোক, অনিতার সাথে এই বিষয়ে কথা বলতে হবে আমার, যেভাবেই হোক। বিষয়টা ঠিক করতে হবে। আর 4 দিন পর অনিতার বিয়ে। এখন অঘটন কিছু ঘটে গেলে আঙ্কেলের সম্মান থাকবে না। তার চেয়ে ভালো আগে থেকেই বিষয়টা সেরে ফেলি, সেটাই ভালো হবে। এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কিরে, কোথায় তুই? আমি তো অনিতাদের বাড়িতে, তুই কোথায়? আমিও বাড়িতে আছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে রে দোস্ত। কি সমস্যা? কিছু হয়েছে নাকি তোর? আমার কিছু হয়নি, তুই এখন একটু আমাদের বাড়িতে আসতে পারবি? আসতেছি। এই বলে রাফিনদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম পিএলএ ওদের বাড়িতে আছে। কি হয়েছে রে, এত তাড়াতাড়ি আসতে বললি? বন্ধু, খুব বড় সর্বনাশ হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। কি সর্বনাশ? আর পিএলই তোদের বাড়িতে কেন? দোস্ত, বিয়েলির মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 3 দিন আগে, সেই জন্য ও অফিসে যায়নি। কি, কিভাবে হলো এটা? ওর বাবা মা মার্কেট করতে গিয়েছিল, আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি পিয়েলিকে হাসপাতাল থেকে আমাদের এখানে আনছি। ওর এই শহরে আপন বলতে কেউ নেই। রাফিনের কথা শুনে পিএলির কাছে গেলাম। আমাকে দেখেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কি বলে সান্ত্বনা দেব? পিএলি, কেঁদো না, যা হবার তা তো হয়ে গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর কাঁদছো কেন? আমরা তো আছি। আমার সাথে এরকম হলো ভাইয়া? আমি কি ভুল করেছিলাম যে আল্লাহ আমার সাথে এরকম করলো? প্লিজ কেঁদো না, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। নিজেকে শান্ত করো। কিভাবে শান্ত হব ভাইয়া? এখন আমার কি হবে? কেউ নেই আমার এই পৃথিবীতে এখন। আর এভাবে বলছো কেন? কেউ নাই তো কি হয়েছে? আমি তো আছি, রাফিন আছে, আমরা তোমার দেখাশোনা করব। তোমার কিচ্ছু হবে না, দেখো। আমার কথাগুলো শুনে পিয়ালি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও পিয়ালিকে জড়িয়ে ধরলাম। কি করব, মেয়েটা অনেক নার্ভাস হয়ে গেছে। তারপর পিয়ালিকে অনেক বোঝালাম, কিন্তু কিছুই বুঝতে যাচ্ছে না, আমাকে আসতে দিতে যাচ্ছে না। অনেক কষ্ট করে বুঝিয়ে সন্ধ্যার দিকে অনিতাদের বাড়িতে গিয়ে দেখলাম আমাকে দেখে আঙ্কেল আন্টি দৌড়ে আসলো। কোথায় গিয়েছিলে রাশেদ? কতবার ফোন দিয়েছি তোমাকে, একবার ফোনটা ধরলে না। একটু ব্যস্ত ছিলাম, তাই খেয়াল করিনি। কেন, কি হয়েছে আঙ্কেল? আপনাদের এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু হয়েছে না? হ্যাঁ বাবা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। অনিতে এমন একটা কাজ করবে আমরা ভাবতেও পারিনি। আঙ্কেলের কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করে উঠল। কি হচ্ছে আমার সাথে? আবার কি অনিতা? কি সর্বনাশ হয়েছে আঙ্কেল? আপনাকে এমন দেখাচ্ছে কেন? অনিতা বিকেলে বিয়েটা ভেঙে দিয়েছে, ও নাকি এই বিয়ে করবে না। কি বলছেন এসব? বিয়ে করবে কেন? হঠাৎ কি হয়েছে? আমি তো বাবা সেটা জানি না, সবাইকে দাওয়াত দিয়েছি। এখন যদি বিয়ে না করে মানুষের কাছে মুখ দেখাতে পারো, তুমিই বলো। তুমি কিছু একটা করো বাবা, অনিতাকে একটু বোঝাও ভালো করে।
আচ্ছা আঙ্কেল, টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি অনিতার সাথে কথা বলতেছি। তারপর আমি অনিতার রুমে গেলাম। ফোনে গেমস খেলতেছে দেখে মনে হচ্ছে ওর চিন্তাই নেই। বিয়ে ভেঙে দিয়ে গেমস খেলতেছে, আজব মাইরি। এসব কি করতেছো তুমি? কই কি করলাম? গেমস খেলতেছি, দেখতে পাচ্ছ না? ওর হাসি দেখে রাগটা আরো বেড়ে গেল। আমি এটার কথা বলছি না, বিয়ে ভেঙেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই, তোমার কি? ইচ্ছে মানে? আঙ্কেলের কথা একবার ভাবলে? তোমার বিয়ে সব কাজ সেরে ফেলেছে আঙ্কেল, আর এই সময় বিয়ে ভেঙে দিচ্ছ? যখন যা ইচ্ছে তাই করবে নাকি? বাবার কিচ্ছু হবে না, বিয়ে যেদিন ঠিক করা হয়েছে সেদিনই হবে, শুধু বরটা চেঞ্জ হবে। এসবের মানে কি? চেঞ্জ হবে মানে? আবার নতুন কাউকে পেয়েছো নাকি? নতুন পাইনি, তবে পুরনোটাই চালিয়ে যাব। পুরনো মানে কি বলতে চাচ্ছ? সরাসরি খুলে বলো তো। তুমি কিছুই বোঝো না, তোমাকে বিয়ে করব আমি। করবে না বিয়ে আমায়? কখনোই না। তোমার কি মনে হয় আমি পুতুল? যখন যা করতে চাইবে তাই করব? আমার কথা শুনে অনিতা আমার পা জড়িয়ে ধরলো। প্লিজ রাশেদ, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। ভুলটা বুঝতে পেরেছো সেটা ভালো, কিন্তু বুঝতে অনেক দেরি হয়েছে। সরি। আমি আর কি জানি বললে? আমাকে অনেক ভালোবাসো তাই না? ভালো যদি বাসতে তাহলে অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলে কেন? সব মিথ্যে রাশেদ, আমি কখনই ওকে বিয়ে করতাম না। তোমার উপর অভিমান করে এগুলো করেছিলাম। তুমি প্লিজ বিশ্বাস করো, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার আমার প্রতি ভালোবাসাটুকু। শেষ পর্যন্ত আমি বিয়েটা ঠিকই ভেঙে দিতাম। কি বিশ্বাস করব? এতদিন যা অপমান করছো সেগুলো, নাকি আজকে বলছো এগুলো? তুমি সব পাগলামি বাদ দাও। আঙ্কেল আন্টি শুনলে অনেক কষ্ট পাবে। মা বাবা কষ্ট পাবে না, মা বাবাও চায় আমার সাথে তোমার বিয়ে হোক। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা বেজে উঠল। বের করে দেখলাম পিয়েলি ফোন দিয়েছে। অনিতাকে আর কিছু না বলে ছাদে চলে আসলাম। কি ব্যাপার পিয়েলি, হঠাৎ ফোন দিলে যে? কোনো কিছু হয়েছে নাকি? না, কি হবে? তোমাকে কি ফোন দিতে পারি না নাকি? কেন পারবো না? তা কেমন আছো? ভালো আছি। তোমাকে একটা কথা বলি। বলো। তুমি আমাকে বিয়ে করবে? পিয়ালির কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করে উঠলো। কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই মেয়েটা বাবা মারই নিঃস্ব হয়ে গেছে, এখন যদি আমিও না বলি কি করবে আল্লাহই ভালো জানে। কি ব্যাপার, কথা বলছো না কেন? বিয়ে করবে না আমাকে? এখনই কিসের বিয়ে? এসব চিন্তা এখন বাদ দাও। আমি তোমার সাথে কালই এই বিষয় নিয়ে কথা বলবো নি। বাই, ভালো থেকো বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু পিছনে তাকিয়ে দেখি অনিতা দাঁড়িয়ে আছে। কথা বলার সময় খেয়ালই ছিল না। অনিতা, তুমি এখানে কখন আসলে? কিছু না বলেই দিল দুইটা গালের উপরে ঠাস ঠাস। কি হলো, মারলে কেন? তোকে মারবো না কি করব? তুই আমাকে ভালোবাসতি না? কিছুক্ষণ আগে তো বড় বড় কথা বললি। এই তোর আমাকে ভালোবাসার নমুনা? আমি না হয় অভিমান করে এরকম করেছি, কিন্তু তুই তো সত্যি সত্যি পিয়ালিকে ভালোবাসতি। আরে অনিতা, পুরোটা না জেনে ভুল করছো কিন্তু। এই ভুলের জন্য কিন্তু আমাদের মধ্যে এত ব্যবধান। কি ভুল করলাম? তুই পিয়ালিকে ভালোবাসতি না? বাসি। তোমার কোনো সমস্যা? তুমি আসলে কখনোই কিছু না জেনেই যা তা করে বসো। আমার কোনো সমস্যা নেই, আমি সত্যি তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি। আমি এতদিন এসব তোমাকে কষ্ট দেওয়ার জন্য করেছিলাম। আমি এখন সত্যি দ্বিতীয় কাউকে ভালোবাসি না, তোমাকে চাই শুধু। প্লিজ অনিতা, তুমি এখন যাও, আমার মাথা ঠিক নেই। যাচ্ছি, তবে মনে রেখো আমার সাথে এটা ঠিক করলে না। অনিতা কথাগুলো বলে চলে গেল। অনিতার কথা তীরের মতো বুকের ভেতরে বাজছিল। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে পিয়েলি আর অন্যদিকে অনিতা। এসব ভাবতে ভাবতেই চোখে জল এসে গেল। অনিতাও আমাকে অবিশ্বাস করছে এখন। কোথায় যাব আমি?
ওদিকে পিয়ালি আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে। এখন একটাই সমাধান আছে, রাফিনের সাথে কথা বলতে হবে এই বিষয়ে। কিছুক্ষণ পর রুমে গিয়ে শুয়ে পড়লাম। খেতে ইচ্ছে করছিল না। আন্টি অনেকবার ডাকলো কিন্তু গেলাম না। মাঝরাতে কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি অনিতা আমার পাশে বসে কাঁদছে। দরজা খোলা থাকে তাই হয়তো এসেছে। কি ব্যাপার, তুমি এই মাঝরাতে আমার রুমে কেন, আর এভাবে কাঁদছো কেন? আমাকে মাফ করে দাও, তখন রাগের বসে চড়টা মেরেছিলাম। প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি কিছু মনে করিনি, তুমি এখন যাও। আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে। খারাপ ভাববে না, তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? কি অনুরোধ বলো তাড়াতাড়ি। আজ রাতে তোমার পাশে একটু ঘুমাবো। কি পাগল নাকি তুমি? তুমি এখনো অবিবাহিত, তাছাড়া আঙ্কেল আন্টি দেখলে অনেক কষ্ট পাবে। তুমি যাও তো তাড়াতাড়ি, বাবা মা কিছু মনে করবে না। প্লিজ না করো না, আর কোনোদিনই কিছু চাইবো না। অনিতা কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল। আমি আর কিছু বললাম না। সারা রাত আমার বুকে ঘুমিয়ে থাকলো, এমনভাবে জড়িয়ে আছে যে কোনোদিনই ছাড়বে না। কিভাবে বলবো আমি এখনো যে ওকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু আমি নিরুপায় বলে কিছুই বলতে পারছি না। সকালবেলা জেগে দেখি এখনো আমার বুকের উপরে শুয়ে আছে। ঘুম ঘুম চেহারায় অনিতাকে খুব ভালো লাগছিল। ইচ্ছে করছিল অগোছালো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিই। কিছুক্ষণ পর অনিতার ঘুম ভেঙে গেল। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে উঠে গেল। আমি কিছু বললাম না। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। রাতে খেয়ে আসলে না তো? রাতে খেয়ে আসলে না কেন? কি হয়েছিল এত ডাকলাম? এমনিই ভালো লাগছিল না, তাই। খুব ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, খেয়ে নাও। তারপর খাওয়া শেষ করে রাফিনের সাথে দেখা করতে গেলাম। আজকের পর্ব এখানেই শেষ। আগামীকালকের আবারও নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে। যারা এত কষ্ট করে, সময় ব্যয় করে, মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেন, আমাদের সাথে থাকেন, আমাদের সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন।